আচ্ছা, জয় গোস্বামীর বিখ্যাত কবিতা নুন তো আমরা অনেকেই পড়েছি, কিন্তু কখনো ভেবে দেখেছি এর একদম সহল সরল শব্দগুলোর পেছনে ঠিক কতটা গভীর একটা অর্থ লুকিয়ে থাকতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করতে চলেছি। কারণ এটা কিন্তু শুধু একটা কবিতা নয়, এটা আসলে সাধারণ মানুষের জীবনের যে সংগ্রাম আর তার ভেতর থেকে জন্ম নেওয়া এক শক্তিশালী প্রতিবাদের জীবন্ত দলিল। তো চলুন, দেরি না করে এই অসাধারণ কবিতাটার গভীরে ডুব দেয়া যাক। আমরা একদম ধাপে ধাপে এগোবো, মানে কবির পরিচয় থেকে শুরু করে কবিতার ভেতরের কথা আর তারপর সেই বিখ্যাত শেষ লাইনটা পর্যন্ত পুরো বিষয়টা আমরা একসাথে বোঝার চেষ্টা করব। আচ্ছা, যে কোনো লেখা বুঝতে গেলে লেখককে একটু চিনে নেওয়াটা কিন্তু খুব জরুরি, তাই না? মানে স্রষ্টাকে জানলে সৃষ্টিকে বোঝাটা অনেক সহজ হয়ে যায়। তো চলুন, আমাদের প্রথম পর্বেই কবি জয় গোস্বামীর সাহিত্য জগতের সাথে একটু পরিচিত হয়ে নিই। জয় গোস্বামী আধুনিক বাংলা সাহিত্যের কিন্তু এক ভীষণ গুরুত্বপূর্ণ নাম, বলতে পারেন এক উজ্জ্বল নক্ষত্র। তার সবচেয়ে বড় কৃতিত্বটা কোথায় জানেন? তিনি আমাদের মতো সাধারণ মানুষের রোজকার জীবনের যে ছোট ছোট সংগ্রাম, কষ্ট বা হয়তো একটুখানি আনন্দ, সেগুলোকে এমন একটা অসাধারণ শিল্পরূপ দিয়েছেন যা পড়লে মনে হয়, আরে এ তো আমারই কথা বলছে। আর ঠিক এই কারণেই তার লেখা আমাদের সবার হৃদয় ছুঁয়ে যায়। বেশ, কবিকে তো আমরা একটু চিনলাম। এবার চলুন সরাসরি কবিতায় ঢোকা যাক। দেখব কিভাবে ভাবনাগুলো পড়তে পড়তে খুলেছে। আর মজার ব্যাপার হলো, কবিতার সবচেয়ে বড় সূত্রটা কিন্তু লুকিয়ে আছে এর এক্কেবারে ছোট্ট নামটার মধ্যেই। কবিতাটার নাম নুন। ভাবুন তো, নুন মানে লবণ। এটা তো শুধু খাবারের স্বাদ বাড়ায় না, তাই না? নুন হলো আমাদের জীবনের সবচেয়ে জরুরি, সবচেয়ে বেসিক চাহিদার একটা প্রতীক। কবি আসলে এই নামটা দিয়েই একটা বড় প্রশ্ন তুলে ধরেছেন। প্রশ্নটা হলো, যখন একজন মানুষকে তার এই একদম ন্যূনতম অধিকারটুকু থেকেও বঞ্চিত করা হয়, তখন তার প্রতিক্রিয়া ঠিক কী হতে পারে? এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো। কবি পুরো কবিতাটা লিখেছেন আমি বা আমরা ব্যবহার করে, মানে উত্তম পুরুষে। এর কারণটা কি? কারণ এর মাধ্যমে তিনি আসলে সেই সব প্রান্তিক মানুষদের হয়ে কথা বলছেন, তাদের মুখে ভাষা তুলে দিচ্ছেন, যাদের নিজেদের গলার আওয়াজটা সমাজের ভিড়ে কোলাহলে প্রায় শোনাই যায় না। তো চলুন, এবার কবিতার প্রথম স্তবকে ঢোকা যাক। এখানে কবি মাত্র কয়েকটা লাইনের মধ্যে কথকের পরিবারের রোজগার জীবনের একটা নিখুঁত, জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতাটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত শান্ত, প্রায় সবকিছু মেনে নেওয়া একটা সুর দিয়ে। লাইনটা পড়লেই মনে হয় যেন অল্পেতেই সন্তুষ্ট থাকা, কোনো মতে সাধারণ ভাত কাপড়ে দিন কাটিয়ে দেওয়াটাই জীবনের একমাত্র সত্যি। আর সেই সত্যিটাকে তারা যেন মুখ বুঝে মেনেও নিয়েছে। কিন্তু এই যে শান্ত থাকার কথা বলা হচ্ছে, এর আড়ালেই কিন্তু লুকিয়ে আছে একটা ভীষণ কঠিন বাস্তবতা। কী সে বাস্তবতা? সারাক্ষণ অসুখ-বিসুখ লেগেই আছে, ধার দেনা বাড়ছে, আর এই অসহ্য চাপ থেকে এক মুহূর্তের মুক্তির জন্য রাত্রে দুই ভাই মিলে নেশার আশ্রয় নিচ্ছে। এটাই তাদের আসল জীবন। এই যে একটা
শূন্যতার পরিবেশ, এই অভাব অনটনের ছবি, ঠিক এর মধ্যেই কবি একটা অসাধারণ টুইস্ট এনেছেন, একটা বৈপরীত্য তৈরি করেছেন। তিনি আমাদের হঠাৎ করে এক ঝলক সৌন্দর্যের একটা মুহূর্ত দেখান, যা এই কঠিন জীবনে যেন এক চিলতে আশার আলোর মতো। ভাবুন একবার, সব দিন তো বাজার করার পয়সা জোটে না, কিন্তু যেদিন জোটে সেদিন হয়তো একটু মাত্রা ছাড়া খরচ হয়ে যায়। কিন্তু সেই বাড়তি পয়সা দিয়ে তারা কি কেনে? আরও ভালো খাবার? না, তারা এমন একটা কাজ করে বসে যা আমাদের অবাক করে দেয়। বাড়ি ফেরার পথে তারা একটা গোলাপের চারা কিনে আনে। ঠিক এই জায়গাতেই কবিতার মূল দ্বন্দ্বটা আমাদের সামনে চলে আসে। প্রশ্নটা খুব সহজ, যেখানে দুবেলা ঠিকমতো খাওয়ার নিশ্চয়তা নেই, সেখানে একটা ফুল গাছ কেনার মানেটা কি? বেঁচে থাকাটাই যখন একটা সংগ্রাম, তখন এই সৌন্দর্য খোঁজাটা কি এক ধরনের বিলাসিতা নয়? আসলে এই গোলাপ চারাটা আর কিছুই নয়, এটা হলো তাদের ওই কঠিন বাস্তবতার ঠিক উল্টো দিকে থাকা এক ঝলক আশার প্রতীক। এটা আমাদের খুব সহজ করে একটা কথা মনে করিয়ে দেয় যে মানুষ শুধু পেট ভরানোর জন্য, মানে শুধু ডাল ভাত দিয়ে বেঁচে থাকে না, তার মনেও সৌন্দর্য খোঁজার, একটু ভালো থাকার, একটু মর্যাদা নিয়ে বাঁচার একটা ইচ্ছে থাকে। এটা একটা ইউনিভার্সাল ফিলিং। কিন্তু এই যে থেকে সবকিছু মেনে নেওয়া আর অন্যদিকে গোলাপ চারা কিনে স্বপ্ন দেখা, এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম ব্যালেন্সটা কিন্তু বেশি দিন টেকে না। কবিতার ক্লাইম্যাক্সে এসে এই সহ্যের বাঁধটা পুরোপুরি ভেঙে যায়। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর কথক বাড়ি ফিরেছে, খেতে বসেছে, আর ঠিক তখনই তার ধৈর্যের বাঁধটা ভেঙে গেল। কিন্তু কোনো বড়সড় কারণে নয়। কারণটা শুনলে অবাক হতে হয়। কারণটা হলো তার ঠান্ডা ভাতে নুন নেই, জাস্ট এইটুকু। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে কবিতাটার আসল শক্তি। ভাবুন, তারা কিন্তু কোনো দামি জিনিস বা বিলাসিতা চাইছে না। তাদের সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ ভেটে পড়ছে কারণ জীবনের সবচেয়ে বেসিক, সবচেয়ে ন্যূনতম অধিকারটুকুও তাদের জুটছে না।
এই বঞ্চনাটাই তাদের সহ্যের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। এই ছোট্ট ঘটনাটাই যেন বারুদে আগুন লাগিয়ে দিল। এতদিন ধরে বুকের ভেতর যে কষ্ট, যে হতাশা, যে রাগ জমেছিল, সেটা এক মুহূর্তে আগুনের মতো ফেটে পড়ল। তাদের যে ব্যক্তিগত দুঃখ কষ্টের লড়াই, সেটা আর ঘরের চার দেওয়ালের মধ্যে থাকল না, সেটা একটা তীব্র প্রকাশ্য বিক্ষোভে পরিণত হল। আর এই তীব্র ক্ষোভ থেকেই জন্ম নিল কবিতার শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী বার্তাটা। এই লাইনগুলো সুরটা একবার খেয়াল করুন। এতক্ষণ ধরে যে একটা চাপা যন্ত্রণা ছিল, সেটা এখন একটা ডিফায়ান্ট, একটা প্রতিবাদী চিৎকারে পরিণত হয়েছে। যখন তারা বলছে, আমরা তো সামান্য লোক, এর মধ্যে কিন্তু কোনো অসহায়তা নেই, বরং এর মধ্যে আছে নিজেদের পরিচয় নিয়ে একটা গর্ব, একটা দৃঢ় অবস্থান। আর এরপরেই কবি সেই লাইনটা লেখেন, যেটা শুধু এই কবিতার নয়, গোটা বাংলা সাহিত্যেরই অন্যতম বিখ্যাত আর অবিস্মরণীয় একটা লাইন হয়ে গেছে। এখানে দেখুন,
ব্যবস্থা হোক এই দুটো শব্দে কিন্তু কোনো অনুরোধ বা আবেদন নেই। এটা সরাসরি একটা দাবি, অধিকারের দাবি। এটা সামাজিক ন্যায় বিচারের দাবি। আর এই একটা মাত্র লাইনের জোরেই কবিতাটা একটা পরিবারের ব্যক্তিগত দুঃখের গল্প থেকে অনেক বড় হয়ে ওঠে। এটা হয়ে ওঠে একটা সার্বজনীন, একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। কবিতাটা তো